মনে হয় আণবিক পর্যায়ে পেশি কিভাবে সংকুচিত হয় সে সম্বন্ধে আমাদের ইতোমধ্যেই একটা ধারণা তৈরি হয়েছে। চলুন এখন আমরা একটু পেছনে যাই এবং দেখি পেশি দেখতে কী রকম হয় বা এদের গঠন কী রকম হয় এবং পেশি শরীরের অন্যান্য অংশের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করে। তাহলে আমি এখানে একটা ফোলানো বাইসেপ আঁকি। কেউ একজন তার বাইসেপ ফোলাচ্ছে, এইটা কনুই, এটা তার হাত, এটা হলো তার বাইসেপ এবং সে এটা ফোলাচ্ছে। তো এটা হলো বাইসেপ। আপনারা নিশ্চয়ই দেখেছেন পেশি দেখতে কী রকম হয়, অন্তত ম্যাক্রো লেভেলে। তো এরা দুই দিকে হাড়ের সাথে সংযুক্ত থাকে। আমি এখানে হাড় আঁকি, এরা দুই দিকে হাড়ের সাথে সংযুক্ত থাকে। এখানে এটা কোনো একটা হাড়, এটা, এদিকে আরেকটা হাড় যাদের সাথে পেশি সংযুক্ত আছে। আর এটা হলো টেন্ডন বা রগ, যেটা হাড়কে পেশির সাথে সংযুক্ত রাখে। তো এখানে এটা হলো টেন্ডন। আমাদের তো সাধারণ ধারণা আছে যে পেশি দুইটা হাড়ের সাথে এভাবে সংযুক্ত থাকে, পেশি সংকুচিত হয়ে হাড়কে নড়াতে সাহায্য করে। তো আমরা এখানে আমাদের হাড়ের সাথে সংযুক্ত পেশি বা স্কেলেটাল মাসেলের উপরেই আলোচনা করব। অন্যান্য ধরনেরও পেশি আছে, যেমন স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল। আপনি বুঝতেই পারছেন কার্ডিয়াক মাসেল আমাদের হৃৎপিণ্ডে থাকে, অন্যদিকে স্মুথ মাসেল হলো অনৈচ্ছিক এবং ধীর গতিসম্পন্ন পেশি, যেমন আমাদের হজম নালী। আমি পরে ওগুলোর উপর ভিডিও করব। কিন্তু যখনই আমরা পেশির কথা বলি তখন আমরা সাধারণত স্কেলেটাল মাসেলের কথাই বোঝাই, যেগুলো আমাদের কঙ্কাল বা স্কেলেটন সিস্টেমকে নাড়ায়, যার মাধ্যমে আমি দৌড়াই, কোনো কিছু উপরে তুলি, কথা বলি, কাজ করি এবং কামড়াই। তো আমরা সাধারণভাবে এরকম দেখি। চলুন আমরা আরেকটু গভীরে যাই। আমি এই বাইসেপটার একটা প্রস্থচ্ছেদ নেই। আমি যদি একটা প্রস্থচ্ছেদ নেই, এখানে আমি বড় করে দেখাই, এটা হবে প্রস্থচ্ছেদ। ধরি এটা হলো বাইসেপ বা পেশি। আমি এখন থেকে পেশি বলবো, কারণ আমি সাধারণভাবে সব পেশিকেই বোঝাতে চাই। ধরি এটা হলো প্রস্থচ্ছেদ, এখানেই আমি কেটে দেখাচ্ছি। এটা দেখতে অনেকটা এরকম হয়। এটা হলো এই পেশির ভেতরকার ছবি। এখানে আমাদের টেন্ডন ছিল, এখানে একটা টেন্ডন, এবং এরপর আছে কাভারিং। এবং এই টেন্ডন এবং পেশি কাভারিংয়ের মধ্যে কোনো পরিষ্কার লাইন নেই, যাতে বোঝা যায় কোথায় টেন্ডন শেষ এবং কোথায় কাভারিং শুরু। তবে এই কাভারিংকে বলে এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম এটা হলো এক ধরনের কানেকটিভ টিস্যু বা কলা, যা পেশিকে আবৃত করে রাখে, পেশিকে রক্ষা করে, পেশির সাথে তার আশেপাশের হাড় বা অন্য কলার সাথে ফ্রিকশন কমায়। এখন এই পেশির মধ্যেও কানেকটিভ টিস্যু আছে ভেতরে, এর ভেতরেও কানেকটিভ টিস্যু আছে। আমি কমলা রঙে দেখাই, এরকম টিস্যু থাকে এবং তারপর এরা এইভাবে ছোট ছোট অংশে ভেতরের ফাইবার বা আঁশগুলোকে বিভক্ত করে। আমাদের এরকম টিস্যু থাকে, এটাকে পেরিমাইসিয়াম বলে। এটাও একটা কানেকটিভ টিস্যু বা সংযোগকারী কলা, পেশির ভেতরে থাকে, পেরিমাইসিয়াম। আর পেরিমাইসিয়াম যে জিনিসগুলোকে এভাবে বিভক্ত করে তাদের প্রত্যেকটি, আমি এখানে যে কোনো একটাকে নেই এবং একটু লম্বা করে দেখাই। ধরি এই অংশটুকু যেটা পেরিমাইসিয়াম দ্বারা বেষ্টিত, আমি এটাকে যদি টান দিয়ে উপরে তুলি, আচ্ছা আমি বরং এটাকে দেখাই। আমি যদি এটাকে উপরে তুলি এভাবে, পেরিমাইসিয়াম একে এভাবে ঘিরে ধরে আছে এবং পেরিমাইসিয়াম কানেকটিভ টিস্যুরই একটা বিশেষ নাম, এবং অন্যান্য জিনিসও এখানে আছে। আপনার এখানে স্নায়ু, কৈশিক নালী এসবই আছে, কারণ আপনার পেশিতে রক্ত এবং স্নায়বিক তাড়নাও পেতে হবে। আসলে এটা শুধু কানেকটিভ টিস্যুই নয়, বরং অন্যান্য জিনিসও যেগুলো আপনার পেশিকোষে পৌঁছানো দরকার সব। তো এদের প্রত্যেকটা সাব ফাইবার, আমি বলবো পেশির জন্য এরা বেশ বড় একটা সাব ফাইবার, এদেরকে বলে ফ্যাসিকল। তো এটা হলো ফ্যাসিকল, আমি লিখে ফেলি ফ্যাসিকল, ফ্যাসিকল। এবং এই ফ্যাসিকলের মধ্যে যে কানেকটিভ টিস্যু থাকে, তাকে বলে এন্ডোমাইসিয়াম। আমি এখানে এন্ডোমাইসিয়াম আঁকছি। এই কানেকটিভ টিস্যুতেও স্নায়ু, কৈশিক নালী ইত্যাদি যেগুলো পেশির বা পেশিকোষের সংস্পর্শে আসা জরুরি, তাদের সবই থাকে। আমি এখানে এন্ডোমাইসিয়াম আঁকি।
এখানে সবুজ রঙের সবগুলো কানেকটিভ টিস্যুই হলো এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম, এগুলো সবই এন্ডোমাইসিয়াম। এখন এই প্রত্যেকটা জিনিস যা এক একটা এন্ডোমাইসিয়ামের মধ্যে অবস্থিত, এটাই হলো আসল পেশিকোষ। এটাই হলো আসল পেশিকোষ। আমি বেগুনি রং দিয়ে দেখাচ্ছি। আমি এই জিনিসটা একটু উপরের দিকে টেনে দেখাই। আমি যদি এভাবে এটাকে টেনে বের করি তবে এটাই হলো আসল পেশিকোষ। এটাই হলো আসল পেশিকোষ। এই কোষের মধ্যেই কি আছে তা আমরা দেখতে চাই। এই পেশিকোষের মধ্যেই যাব, দেখব কিভাবে মায়োসিন, অ্যাক্টিন, ফিলামেন্ট ইত্যাদি এর মধ্যে থাকে। তো এটাই হলো পেশিকোষ, বা অনেক সময় বলা হয় মায়োফাইবার। মায়োফাইবার। পেশি নিয়ে আপনি যখন ঘাটাঘাটি করবেন তখন দুইটা প্রিফিক্স সবসময় দেখবেন। একটা হলো মায়ো, বুঝতেই পারছেন এটা দিয়ে মাসল বোঝানো হয়। আরেকটা প্রিফিক্স হলো সার্কো, সার্কোলেমা বা সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আর এই সার্কো অর্থ হলো ফ্লেশ বা মাংস, যেমন আছে সার্কোফেগাস, বা আপনি সার্কো দিয়ে শুরু এরকম আরও শব্দ জানেন হয়তো। তো সার্কো মানে হলো মাংস, কিন্তু পেশি হলো মাংস, আর পেশিকে বোঝাতে মায়ো বলা হয়। তো এটা হলো মায়োফাইবার, এটাই হলো আসল পেশিকোষ। তাহলে আসুন আমরা আসল পেশিকোষকে আরও কাছ থেকে দেখি। আমি এখান থেকে আরও বড় করে আঁকি। তো পেশিকোষকে বলা হয় মায়োফাইবার। একে ফাইবার বা আঁশ বলা হয় কারণ এটা চওড়ার চেয়ে লম্বায় বেশি। আমি একটা মায়োফাইবার এখানে আঁকি। এটা একটা পেশিকোষ। আমি মাসল সেলের একটা প্রস্থচ্ছেদ নেব, তো এটাই হলো মায়োফাইবার। এবং এটা অপেক্ষাকৃত ছোট, যেমন কয়েকশো মাইক্রোমিটার থেকে শুরু করে একটা সাধারণ কোষের তুলনায় অনেক লম্বা, যেমন কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। একটা কোষই যদি কয়েক সেন্টিমিটার লম্বা হয় তবে সেটা বেশ অনেক লম্বাই ধরে নিতে হবে, অনেক লম্বাই ধরে নিতে হবে। এটা যেহেতু এত লম্বা, এর আসলে কয়েকটা নিউক্লিয়াস থাকতে হয়। আমি তাহলে আরেকটু ভালোভাবে মায়োফাইবার আঁকি। আমি কয়েকটা জায়গায় উঁচু করে আঁকবো, যেসব জায়গায় নিউক্লিয়াস থাকবে। মনে রাখবেন এটা হলো মাত্র একটা কোষ এবং এরা অনেক লম্বা, ফলে এদের একাধিক নিউক্লিয়াস থাকে। আমি একটা প্রস্থচ্ছেদ নেই, কারণ আমরা একটা পেশিকোষের মধ্যেও কি আছে সেটা দেখব। তো আমি বলেছি এই কোষগুলো মাল্টি নিউক্লিয়েটেড। তো আপনি কল্পনা করতে পারেন যে এর আবরণটা যদি স্বচ্ছ হতো তবে আপনি এখানে একটা নিউক্লিয়াস দেখতে পারতেন, আরেকটা দেখতে পারতেন এখানে, আরেকটা এখানে এবং আরেকটা ওখানে। তো এটার কেন এত একাধিক নিউক্লিয়াস থাকে? কারণ এত লম্বা দূরত্বে প্রোটিনের যাতে অপেক্ষা করতে না হয়, এই নিউক্লিয়াস থেকে কোষের এই মাথা পর্যন্ত দূরত্বে, বরং ডিএনএর তথ্য যেখানে দরকার তার কাছাকাছি থাকে। আমি কোনো এক জায়গায় পড়েছি গড়ে 30টা নিউক্লিয়াস প্রতি মিলিমিটার পেশিকলাতে থাকে। আমি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নই, তবে এখানে নিউক্লিয়াসগুলো কোষের আবরণীর ঠিক নিচেই থাকে, পেশিকোষের মেমব্রেনের ঠিক নিচেই থাকে। আপনি নিশ্চয়ই আগের ভিডিওতে এর নামও মনে করতে পারছেন। পেশিকোষের মেমব্রেনকে বলে সার্কোলেমা, সার্কোলেমা, অথবা বলতে পারেন সার্কলেমা, যেভাবেই আপনি ডাকুন। এগুলো হলো নিউক্লিয়াস। এখন কোষের প্রস্থচ্ছেদের দিকে যদি আপনি তাকান, তবে এর মধ্যেও টিউব আছে। সেই টিউবগুলোকে মায়োফাইব্রিল বলে। আমি এখানে কিছু টিউব দেখাই, আর এদের একটাকে আমি টান দিয়ে উপরে উঠাই, তো এটা হলো মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল। আর আপনি যদি একটা লাইট মাইক্রোস্কোপের নিচে এটাকে দেখেন তাহলে এর গায়ে স্ট্রাইয়েশন বা স্ট্রাইপ দাগ দেখতে পারবেন। এর গায়ে দাগ দেখতে পারবেন অনেকটা এরকম এরকম এরকম, তারপর হয়তো চিকন একটা এরকম দেখবেন, এরকম। আর এটা হলো একটা মায়োফাইব্রিলের মধ্যে, যেখানে আপনি মায়োসিন এবং অ্যাক্টিন ফিলামেন্ট পাবেন। তো আমরা এটিকে আরও কাছ থেকে দেখি। মায়োফাইব্রিলকে আমরা আণবিক লেভেলে না যাওয়া পর্যন্ত জুম ইন করতেই থাকব। মনে রাখবেন একটা পেশিকোষের, বা অন্য নামে বললে একটা মায়োফাইবারের মধ্যে মায়োফাইব্রিলগুলো থাকে। মায়োফাইব্রিল হলো পেশিকোষের মধ্যে থাকা এক একটা টিউব। এগুলোই আসলে সংকোচনগুলো করে। তো আমি যদি মায়োফাইব্রিলকে জুম ইন করি, এটাকে অনেকটা এরকম দেখাবে, এবং
এর শরীরে এরকম ব্যান্ড থাকবে, এর গায়ে এরকম ছোট ছোট ব্যান্ড থাকবে, এরকম এরকম। এরপর কিছু চওড়া ব্যান্ডও থাকবে, এরকম গাঢ় রঙে থাকে। আমি যতদূর পারি পরিষ্কারভাবে আঁকার চেষ্টা করছি। এরকম লাইন থাকে, একই জিনিস আবার থাকে এখানে। তো বারবার থাকা এক একটা অংশকে বলে সার্কোমিয়ার। এটাকে সার্কোমিয়ার বলে, সার্কোমিয়ার। আর এই রিপিটেশন একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইন পর্যন্ত থাকে। যখন মানুষ মাইক্রোস্কোপের নিচে এগুলো প্রথম দেখলো তখন তারা এদের নাম দেওয়া শুরু করলো, সেখান থেকেই নামগুলো এসেছে। আমি কিছুক্ষণের মধ্যেই বলবো মায়োসিন এবং অ্যাক্টিনের সাথে এদের কি সম্পর্ক। তো একে বলে এ ব্যান্ড, আর এই দূরত্ব বা এই অংশগুলোকে বলে আই ব্যান্ড। আর গত ভিডিওতে যে অণুগুলো আমরা দেখেছি তাদের সাথে এগুলোর সম্পর্কটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানব। এখন আপনি যদি আরও কাছ থেকে একে দেখেন, যদি আপনি মায়োফাইব্রিলেরও মধ্যে যান, যদি মায়োফাইব্রিলের লম্বচ্ছেদ আপনি নেন, তবে আপনি কি দেখবেন? আপনি যদি একে ভেঙে ফেলেন বা কাটেন, আপনি যেই স্ক্রিনের দিকে এখন তাকিয়ে আছেন তার সমান্তরালে যদি একে কাটেন, তবে আপনি অনেকটা এরকম দেখবেন। এটা হবে জেড ব্যান্ড, আর এটা হবে পরবর্তী জেড ব্যান্ড। তো আমি একটা সার্কোমিয়ারকে আরও কাছ থেকে দেখছি, এটা আরেকটা জেড ব্যান্ড, আর এতে থাকবে অ্যাক্টিন ফিলামেন্ট। তো আমরা এখন আণবিক পর্যায়ে চলে যাচ্ছি, যেটা আমি আগেই বলেছিলাম। তো অ্যাক্টিন ফিলামেন্ট থাকবে এরকম, আমি এখানে মাত্র কয়েকটা আঁকবো। অ্যাক্টিন ফিলামেন্ট দেখতে অনেকটা এরকম হবে। আমি একে চিহ্নিত করি, তাহলে এগুলোই হলো অ্যাক্টিন ফিলামেন্ট, এগুলোই হলো অ্যাক্টিন ফিলামেন্টস। আর এগুলোর মাঝামাঝি মায়োসিন থাকবে, মাঝামাঝি মায়োসিন থাকবে অ্যাক্টিন ফিলামেন্টগুলোর মাঝে। আমি অন্য একটা রঙে আঁকি। মায়োসিন ফিলামেন্টের দুটা করে মাথা অ্যাক্টিন ফিলামেন্টের উপর থাকে, এভাবে তারা অ্যাক্টিন ফিলামেন্টের মাঝে এভাবে বেয়ে বেয়ে থাকে, এবং তারা এভাবে মাঝে মাঝে যুক্ত থাকে। পেশি যখন সংকুচিত হয় তখন কি হয় সেটা আমি কিছুক্ষণের মধ্যেই বলবো। আমি আবার এখানে আঁকতে পারি, যতগুলো মাথা আঁকছি তার চেয়ে অনেক বেশি থাকে, তবে এই কয়েকটা আঁকলেই আপনি একটা আইডিয়া পাবেন। তো এরা সবাই হলো মায়োসিন প্রোটিন, এবং এরা একে অন্যের সাথে যুক্ত থাকে। আগের ভিডিওতে যেমন দেখেছি। আরেকটা থাকবে এইখানে, পুরোপুরি আঁকার দরকার দেখছি না, তবে আপনি নিশ্চয়ই এর মধ্যেই বুঝতে পারছেন যে মায়োসিন যেখানে আছে সেটুকু হলো এ ব্যান্ড, তো এটুকু হলো এ ব্যান্ড, এবং এদের মধ্যে ওভারল্যাপ আছে, এমনকি বিশ্রামরত অবস্থাতেও এরা একে অন্যের উপর উঠে থাকে। কিন্তু যেখানে শুধুই অ্যাক্টিন ফিলামেন্ট আছে সেটুকুই হলো আই ব্যান্ড, কোনো মায়োসিন থাকে না, তো এটুকু হলো আই ব্যান্ড। আর মায়োসিন হেডগুলো জায়গা মতো বসে থাকে টাইটেনের সাহায্যে, যেটাকে আপনি একটা স্প্রিংয়ের মতো প্রোটিন হিসেবে কল্পনা করতে পারেন, টাইটেনের সাহায্যে। আমি অন্য রং দিয়ে দেখাবো। তো মায়োসিন জায়গা মতো বসে থাকে টাইটেনের সাহায্যে, এখানে এটা হলো টাইটেন। মায়োসিন টাইটেনের সাহায্যে জেড ব্যান্ডের সাথে সংযুক্ত থাকে, জেড ব্যান্ডের সাথে সংযুক্ত থাকে। তো আসলে কি ঘটে যখন নিউরন অনুরণিত হয়? আমি এখানে একটা স্নায়ুকোষের অ্যাক্সনের শেষ মাথা আঁকি। তো মোটো নিউরন ধরি এই পেশিকোষটাকে সংকুচিত হতে বলছে, তখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, যেটা মেমব্রেনের পাশ দিয়ে সামনের দিকে যাবে। অ্যাকশন পটেনশিয়াল আসলে সব দিকেই যাবে, এবং তখন আমরা যদি এদিক থেকে দেখি তবে এদের ট্রান্সভার্স বা টি টিউবুল আছে, যেগুলো কোষের ভেতরে প্রবেশ করে এবং অ্যাকশন পটেনশিয়ালকে ভেতরে প্রবাহিত করে, এবং তারাই সার্কোপ্লাজমিক রেটিকুলামকে উত্তেজিত করে, যা ক্যালসিয়াম ট্রপোনিনের সাথে সংযুক্ত হয়, ট্রপোনিন অ্যাকশন ফিলামেন্টের সাথে সংযুক্ত হয়, যেটা ট্রপোমায়োসিন রাস্তা থেকে সরায়, এবং তখনই ক্রলিং ঘটে। মায়োসিন এটিপি ব্যবহার করে
অ্যাক্টিন ফিলামেন্ট বেয়ে বেয়ে সামনের দিকে এগোয়। এরা যখন এগোয় আপনি তখন এদের পাওয়ার স্ট্রোককে ধরে নিতে পারেন যে অ্যাক্টিন ফিলামেন্টকে এদিকে ঠেলে দেয়, অ্যাক্টিন ফিলামেন্টকে এদিকে ঠেলে দেয়, অথবা ধরে নিতে পারেন মায়োসিন এদিকে এগোয়। আসলে এখানে আপনি একটি রশির দুই দিক ধরেই টানছেন, তাহলে মায়োসিন একই জায়গায় থাকবে এবং অ্যাক্টিন ফিলামেন্টকে পরস্পরের দিকে টানা হবে, অ্যাক্টিন ফিলামেন্টকে পরস্পরের দিকে টানা হবে এবং ঠিক এভাবেই পেশি সংকুচিত হচ্ছে। তো আশা করি এই ভিডিওতে পেশি ফোলানোর বিগ পিকচারটাকে, যেটা আমরা এখানে দেখেছি, তার সাথে আণবিক পর্যায়ে যা ঘটে গত ভিডিওতে যা দেখেছি তার একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পেরেছি। আপনি কল্পনা করতে পারেন যখন এটা পেশিকোষের মধ্যকার সবগুলো মায়োফাইব্রিলে ঘটে, কারণ সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়ামকে সাধারণভাবে সাইটোপ্লাজমে ছাড়ে। এখানে সাইটোপ্লাজমকে মায়োপ্লাজমও বলা হয়, যেটা কিনা পেশিকোষের সাইটোপ্লাজম। ক্যালসিয়াম সবগুলো মায়োফাইব্রিলেই যায়, ক্যালসিয়াম সবগুলো মায়োফাইব্রিলেই যায়, ফলে এরা অ্যাক্টিন ফিলামেন্টের উপর সবগুলো ট্রপোনিন বা অনেকগুলো ট্রপোনিনের সাথেই সংযুক্ত হয়, আর তখনই পুরা পেশি সংকুচিত হয়। যখন সেটা ঘটে তখন এক একটা পেশিকোষ বা মায়োফাইবারের খুব বেশি সংকোচন শক্তি থাকবে না, কিন্তু যখন আশেপাশের সবগুলো শক্তি একসাথে যুক্ত হয়, আসলে যদি একটা বা শুধু কয়েকটা কোষ কাজ করে তবে আপনি টুইচ বা হালকা স্পন্দন দেখবেন, কিন্তু যদি সবগুলো একসাথে সংকুচিত হয় তখনই কোনো কাজ করার, আপনার হাড় দুটোকে কাছে টানার বা কোনো কিছু তোলার শক্তি পাবে। আশা করি আপনাদের এই ভিডিওটা কিছুটা কাজে লাগবে।